নতুন জীবনে প্রবেশ করেছেন। দেশের সবাই জেনেছে যে আপনি বিয়ে করেছেন, আপনাকে অভিনন্দন। আপনি ব্যারিস্টার রুমিন ফারানা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে। আমরা না মানুষকে বোকা মনে করি, কেউ কেউ মানুষ কিন্তু বোকা না খালেদ, মানুষ আমাদের চেয়ে অনেক ভালো বুদ্ধিমান। হ্যাঁ, আপনি যদি সত্যিকারের বিচার করেন সেটা কিন্তু মানুষ বুঝবে। আপনি যদি চেরি পিকিং করেন, পলিটিসাইজড বিচার করেন, যে বিচারটা করলে আপনার লাভ হবে, আপনার পরিবারের উপরে কিছু হয়েছে তার বিচার করছেন, আপনার ঘনিষ্ঠ জনের উপরে কিছু হয়েছে তার বিচার করছেন, বাকি আর কোনোটার বিচার হচ্ছে না, মানুষ কিন্তু এটা ভালোভাবে নেয় না। মানুষ তখন জাতি, ধর্ম, বর্ণ কোনোটাই আর বিবেচনা করে না। মানুষ দেখে ঘটনা ঘটেছে, অন্যায় হয়েছে, ফৌজদারি অপরাধ হয়েছে, আইন অনুযায়ী বিচার হবে। এটা কেন আমরা করতে পারলাম না? মানে এটা কেন আওয়ামী লীগ করলো না 15 বছরে? এই একটা প্রশ্ন। দুই হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতির কথা বলছে খালেদ। আপনি আমার চেয়ে ভালো সংবিধান জানেন, কারণ আপনি কোর্ট কভার করেছেন বহু বছর। আপনি দেখেছেন সংবিধানের 15ম সংশোধনীতে, ইফ আই এম নট রং, তারা সংবিধানের প্রায় 1/3 অনুচ্ছেদই বদলে ফেলেছে। তাহলে তারা কেন যেই অনুচ্ছেদ গুলো তারা মনে করে বাংলাদেশের মূল চেতনার সঙ্গে যায়, বাংলাদেশের মানে জন্মের যে চেতনা, সেই চেতনার সঙ্গে যায়, তারা সেইভাবে অনুচ্ছেদ ঠিক করেনি কেন? তাদের হাতে তো পুরো ক্ষমতা ছিল, এখনো আছে, এখনো চাইলে করতে পারে। 3 নাম্বার হলো জামাত কেন তারা নিষিদ্ধ করছে না খালেদ? জামাত কেন নিষিদ্ধ করছে না? এই প্রশ্নটি আমি তুলি, আজ পর্যন্ত আমাকে কেউ উত্তর দিতে পারেনি। আমি মোটামুটি বলতে পারি যে ধরেন আপনারা যদি এই প্রশ্নটা আপনাদের দলীয় ফোরামে করতেন যে জামাতে কেন আমরা ছাড়ছি না, তাইলে হয়তো জামাত এতদিনে নিষিদ্ধ হতো। আপনারা জামাত একটি ঘোষণা দিয়েছিল, আপনার মনে থাকবে জামাত একটি ঘোষণা দিয়েছিল, তারা আর বিএনপির সঙ্গে নাই। আপনারা এতভাবে মানে প্রতিক্রিয়া জানালেন, তারপরে জামাতকে বলতে হয়েছে যে না, এটা আসলে ঠিক না। এই কথা বললে তার আলোচনা আগায় না, এই কথা বললে তার আলোচনা যায় না। আমি বলছি তর্কের খাতিরে, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। আওয়ামী লীগ তো সহি, আওয়ামী লীগ তো সাধু, আওয়ামী লীগ তো বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল। তাহলে আওয়ামী লীগ কেন জামাতকে নিষিদ্ধ করে? এটার জবাব আছে এটাই রাজনীতি। সর্বোচ্চ আদালতে পেন্ডিং মামলা। না না, নিষিদ্ধ না, ওটা দল হিসেবে নিবন্ধনটা পেন্ডিং, নিষিদ্ধটা না। এটার জন্য অপেক্ষা নিষিদ্ধটা না, নিষিদ্ধ চাইলে নিষিদ্ধ আজকেই করতে পারেন। দেখেন পলিটিক্সটা কি দারুণ, তারা করছে না, করলে আপনারা বেঁচে যান, আপনারা বেঁচে যান। আপনি যে অর্থই বলেন, আপনি বলেন রাজনীতি, তার মানে এই যে ধর্ম নিয়ে রাজনীতি করা না, এটা কিন্তু শুধু বিএনপি করছে না, আওয়ামী লীগও করছে। আওয়ামী লীগ আসলে বিএনপি নিয়ে রাজনীতি করে। আওয়ামী লীগ বিএনপি নিয়ে ধর্মকে মাঝখানে রেখে রাজনীতি করা আওয়ামী লীগ খুব ভালো করে। যে কারণে আওয়ামী লীগ মনে করে যে সংখ্যালঘুরা থাকলে ভোট, গেলে জমি। আগে তো এটা ছিল, সেই কারণে কিছু বেটার ছিল। এখন তো ভোটের কারবার নাই, এখন থাকারই দরকার নাই। সংখ্যালঘু একেবারে দেশ থেকে তাড়ায় ঝাঁটায় বিদায় করো, কারণ এখন ভোটের দরকার নাই, এখন আমরা যে কোনো ভাবে ক্ষমতায় থাকবো। আর একটা ছোট্ট প্রশ্ন, বোকামনের একটা ছোট্ট প্রশ্ন খালেদ, রাজাকারের তালিকা করে না কেন? 2 দিন পর পর রাজাকারের তালিকা করব বলে, এই বলে সেই বলে, রাজাকারের তালিকাটা করে না কেন? 15টা বছর খালেদ ক্ষমতায়, হ্যাঁ, এবং মোটামুটি বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অবস্থায় নিয়ে গিয়ে ক্ষমতায়। নিশ্চিহ্ন করতে পেরেছে কি পারে নাই সেটা ভিন্ন আলোচনা, আমরা আসবো। রাজাকারের তালিকাটা করা হোক, এটা কি আপনি চান? আমি চাই। আমি নতুন প্রজন্মের একজন সদস্য। আপনার দলের কি অবস্থান এই সম্পর্কে? বিএনপির কি অবস্থান এই দল, এই রাজাকারের তালিকা? আমি বিএনপির অফিশিয়াল অবস্থানের ব্যাপারে জানি না, তবে যোদ্ধাদের দল, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বীরুত্তমের হাত দিয়ে। সুতরাং আমি মনে করি এই ব্যাপারে বিএনপির সাথে আমার মতের কোনো দ্বিমত হবে না। আমরা রাজাকারের তালিকা চাই। আপনার নির্বাচনের দিন ভোট কেন্দ্রের ভেতরে থেকে কিংবা ভোট গণনার সময় সরাসরি সম্প্রচার করতে পারবেন না কেন? আপনি আমাকে বলেন। আপনি যদি স্বচ্ছতা চান, কারণ আপনার উপরে তো আস্থার সংকট আছে। হ্যাঁ, আপনি বিরাট সহি ব্যক্তি হইতে পারেন, কিন্তু ভাই আপনার উপর বাস্তবতা হলো মানুষের আস্থা নাই, বিরোধী দলের আস্থা একেবারেই নাই। আপনি বিরাট সহি ব্যক্তি, কিন্তু ভাই আপনার উপর আমাদের আস্থা নাই। তো তাইলে আপনার কি প্রথম স্টেপটা কি হওয়া উচিত? আস্থা অর্জন করা। আমি একটু এই লাইনটা শেষ করি যে আপনার প্রথম কাজ হওয়া উচিত ছিল আস্থা অর্জন করা। সেটা অর্জন করতে গিয়ে আপনি বলবেন সবাই লাইভ করো, হাতে হাতে মোবাইল ফোন, সবাই লাইভ করো, জনগণ লাইভ করো। যদি কোনো অনিয়ম পাওয়া যায় সেই লাইভে ধরা পড়ুক, অনিয়ম অন্যায়
কারচুপি ভোট চুরি যদি হয়ে থাকে লাইভে ধরা পড়ো। আপনি কি লুকাইতে চান আসলে? আপনি যখন এই কথাটা বলেন যে লাইভ করতে পারবা না, সাথে সাথে আমার মনে আমরা আসলে প্র্যাকটিক্যালি একটু চিন্তা করি। ধরা যাক একটি নির্বাচনের কেন্দ্র, সেই নির্বাচনের কেন্দ্রের মধ্যে এখন বাংলাদেশে যত সাংবাদিক রয়েছেন এখানে অন্তত পক্ষে 20 জন সাংবাদিক সেখান থেকে ফেসবুক লাইভ করতে চাইবেন, যেখানে আসলে ভোট গণনা করা হচ্ছে। 20 জন আমি আসলে কম করেই বললাম, অন্যান্য কেন্দ্রগুলিতে আসলে হয়তো মানে এই সংখ্যাটা আরো বাড়তে পারে। এটি আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা বেলসা ফারহানা, একটু যদি মানে ভিজুয়ালাইজ করে আমাদেরকে একটু বলতেন যে এটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা। আর আমি মাঝখানে একটু বলি, আপনি রাইট, আমি একটু মাঝখানে বলে নেই যে কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটাই মিন করা হচ্ছে। জনাব সুভাষী করা, আপনি একটু আমাদেরকে আলোকিত করবেন। সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার প্রদান করা হবে, তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। তার মানে হচ্ছে বাংলাদেশের আসলে 60% ভোট কেন্দ্র সাংবাদিকদের আওতার বাইরে থেকে যাবে বলে আমার মনে হয়। আপনার মন্তব্য আমরা শুনবো। আমরা একটু বেলসা ফারহানাকে শুনে শেষ করে আসি। বেলসা ফারহানা, আপনি আসলে 10 মিনিটে আছেন, আপনি যদি নিরবিচ্ছিন্ন আমি তাড়াতাড়ি শেষ করে ফেলি। ফেসবুক লাইভ করা যাবে না। ফেসবুক লাইভ আমি কেন্দ্রের বাইরেও করতে পারবো না খালেদ। হ্যাঁ, ধরেন মাঠে লম্বা লাইন হচ্ছে, হ্যাঁ, এখান থেকে খুশিতে ঠেলায় ঘুরতে অনেকে লাইনে দাঁড়াইছে, এটাও আমি করতে পারবো না। ফেসবুক লাইভ করা যাবে না। ভোট কেন্দ্রে একই সঙ্গে দুটির বেশি সংবাদ মাধ্যমে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না। বেলসা ফারহানা, কেন্দ্রে আপনি করতে পারবেন। আমি একটু পড়ি, ভোট কেন্দ্রের ভিতর হতে সরাসরি সম্প্রচার করতে হলে ভোট কক্ষ থেকে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে। ভোট কক্ষ মানে আপনি যেখানে বুথ সেইখানের মধ্যে থেকে আপনি লাইভ করতে পারবেন। আপনি একটু নিরাপদ দূরে গিয়ে স্কুলটার সামনে দাঁড়িয়ে, মাঠে দাঁড়িয়ে আপনি এগুলি করতে পারবেন। ভিতরতে আচ্ছা, আমার এখানে মোটা দাগে লেখা আছে ফেসবুক লাইভ করা যাবে না। ঠিক আছে, আমি নির্বাচন কমিশনের ইয়া থেকে পড়ছি। জি, আমি মেনে নিলাম। কিন্তু যদি ভোট কক্ষে আপনি ভয়ঙ্কর কোনো কারচুপি দেখেন, ধরেন ভোট কক্ষে বুথের ভেতরে আমাদের এই কমিশনার বলছে ডাকাত নাকি দাঁড়ায় থাকে, বললো যে ভোট কেন্দ্রের ভিতরে ডাকাত হচ্ছে যে ভূতটা বা যে ডাকাতটা গিয়ে ওই বুথের ভেতর থাকে, এটা তাদের কথা কিন্তু, তাই না? তারাই একসময় বলেছিল। তো সেই ডাকাতকে তাড়ানোর জন্য, সেই ভূতকে তাড়ানোর জন্য তো ফেসবুক লাইভ বা ফেসবুক সম্প্রচার বা ছবি তো মানে ইয়ে করার চেয়ে তো বেটার অপশন হতে পারে না। আপনি সিসিটিভির কথা বলছেন, সিসিটিভি দিয়ে আপনি গাইবান্ধা নির্বাচনের উদাহরণ টানছেন যে আমরা ওরকম হলে বন্ধ করে দেব। এই হাজার হাজার সিসি ক্যামেরা হাজার কোটি টাকা দিয়ে খরচ করে আপনি কেন বসাবেন? তার চেয়ে তো আপনার এই লাইভ বা সাংবাদিককে যেতে দেওয়া অনেক বেশি আস্থার পরিবেশ তৈরি করে, অনেক বেশি বিশ্বাসের পরিবেশ তৈরি করে, অনেক বেশি মানুষের মধ্যে এক ধরনের শক্তি যোগায় যে না ঠিক আছে, এখানে কোনো কারচুপি হলে সেটা ধরবার জন্য, সেটা প্রচার করবার জন্য মানুষ আছে। আচ্ছা প্লিজ আপনি যদি শেষ করেন, আমি একটা ছোট্ট কথা। 10 মিনিটের বেশি কোনো ভোট কেন্দ্রে অবস্থান করতে পারবেন না। কেন? কি কারণে? 10 মিনিটের বেশি হলে মানে ওই যে আপনারা ব্যালটে সমানে সিল মারতেছেন, ওইটা 10 মিনিট চা বিরতিতে আপনারা যাবেন না, ওই সময় গিয়ে সাংবাদিক না। আমার কাছে মনে হয়েছে যে 10 মিনিট করে যদি আপনি অবস্থান করেন, তাও 200 সাংবাদিকের জন্য 2000 মিনিট তাদের সাংবাদিকদের ফেস করতে হবে। আসলে মানে তারা বলেন নাই কিন্তু যে এই 10 মিনিট সব সাংবাদিকের জন্য, বলেছে যে একজন সাংবাদিক 10 মিনিটের বেশি থাকতে পারবে না। আমি পরে যা বুঝলাম আর কি। জি খালেদ, আমি বুঝলাম। ঠিক আছে, তাই যদি হয়, আপনি তো শুরুতেই মোটরসাইকেল নিষিদ্ধ করে দিয়ে সাংবাদিক লিমিটেড। ঠিক আছে, আমরা এটি শুনি। আর একটা কথা, নির্বাচন কমিশনের কাছ থেকে কার্ড সংগ্রহ করার পরে আবার আপনাকে কেন প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কার্ড নিতে হবে? ডাবল পারমিশনটা কেন? না, এটা কার্ড না। আমি যেটি পড়ছি সেটা হচ্ছে, আপনাকে এটি বলবো, সেটি কার্ড না, সেটা হচ্ছে ভোট কেন্দ্রের সাংবাদিকগণ প্রিজাইডিং অফিসারের আইনানুগ নির্দেশনা মেনে চলবেন। আমি কিছুদিন সরকারি চাকরি করছি, আমি জানি যে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কথা আসলে সবার শুনতে হবে। মানে এটি আসলে যে বলতে হচ্ছে, এটি আমার কাছে বাড়তি কথা মনে হচ্ছে। প্রিজাইডিং অফিসারের কথা কিন্তু এমপি সাহেবকেও শুনতে হবে, মন্ত্রী সাহেবকেও শুনতে হবে, সবাইকে শুনতে হবে। মানে পৃথিবীর সবাইকে প্রিজাইডিং অফিসারের ভোট কেন্দ্রের কথা শুনতে হবে। আমি একটু পড়ে শোনাই খালেদ, যদি অনুমতি দেন। জি। ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে তথ্য সংগ্রহ, ছবি তোলা, ভিডিও ধারণ করতে পারবেন। তবে কোনো ক্রমে এটি কোথা থেকে পড়ছেন? এইটা আপনার bdnews24.com এ মানে নির্দেশনাগুলো একটা করে দেয়া আছে এখানে, সাংবাদিকরা কি করতে পারবেন কি করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু 2 নাম্বারটা দেখেন।